शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणं कृपाहि केवलं शरणं प्रभु कृपाहि संघेर पक्ष থেকে যাত্রামোদী দর্শককে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। नमस्कार श्री श्री ग्राम्य देवी श्री श्री काली माता श्री श्री तारामा जगत माता महामाया भगवान श्रीकृष्ण बाबा ईश्वरेश्वर बाबा कालचांद देवादिदेव महादेव और सकल देवदेवीर चरणे प्रणाम श्रद्धा भक्ति और विश्वासेर पुष्पांजलि निवेदन करे परम पुरुष लीलावतार ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव और जगत माता मा शारदा और बीस सन्यासी स्वामी विवेकानंद बाबा लोकनाथ और नाट्यचार्य गिरीशचंद्र घोषेर पादपद्म भक्तिपूर्ण प्रणाम जानिए অতীতের কলাকুশলী বৃন্দদের স্মরণ করে তাদের আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত সুধী যাত্রামোদী দর্শক বৃন্দদের শুভেচ্ছা ভালোবাসাকে পাথর করে শুরু করতে চলেছে আজকের কালজয়ী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা স্বর্গের ফরেস্ট স্টেশন। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা প্রধান উৎসব প্রচেষ্টায় বিবর্তন ব্যানার্জি, নাট্য নির্দেশনায় বুদ্ধদেব সিনহা, তপন মুখার্জি, পরিবেশনায় বেরিনগর নবরণ লোকনাট্য সংঘ, পরিবেশক ও ব্যবস্থাপনায় বেনিনগর লোকনাট্য সংঘের কলা কুশলী বৃন্দ, পরিচালনায় অভিজিৎ সিনহা, অর্জুন সিনহা, কোষাধ্যক্ষ রণজিৎ সিনহা, প্রধান উপদেষ্টা বিবর্তন ব্যানার্জি, অন্তর্দৃশ্য পরিচালনায় সিদ্ধার্থ মুখার্জি ও হিরণময় ব্যানার্জি, স্মারক স্বর্গীয় অরুণ ব্যানার্জি ও নিপেন ব্যানার্জি, বিশেষ সহযোগিতায় অসীম পাল ও সোমনাথ মণ্ডল, রূপসজ্জা আবহ সঙ্গীত আলো ও ধ্বনি রাধাকৃষ্ণ সাজভর, অলোক দাস চৌহাট্টা বীরভূম, মঞ্চসজ্জা গোড়াচাঁদ ডেকোরেটর। শুরু করতে চলেছে ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত বিবর্তন ব্যানার্জি সম্পাদিত বেনিনগর নবারণ লোকনাট্য সংঘ পরিবেশিত কালজয়ী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা স্বর্গের পরের স্টেশন। স্বর্গের পরের স্টেশন। স্বর্গের পরের স্টেশন। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবে সর্বদত্তে সাদরে নমস্তুতে। ওম কালী কালী মা কালী কালীকে করে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। ট্রেন আসছে, মাটি কাঁপিয়ে বাজি বাজিয়ে স্টেশনের পর স্টেশন রেল লাইনের ওপর দিয়ে এগিয়ে চলেছে। বন্ধুগণ, আপনারা যারা ওই ট্রেনে চেপে যাবেন তারা তাড়াতাড়ি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ফেলুন, দেরি করবেন না, তাহলে ওই ট্রেন আর ধরতে পারবেন না। ওই শুনছেন না, ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং। চুপ করুন, আপনি চুপ করুন, আপনি কি পাগল নাকি? আমার রেলগাড়ির 1 নম্বর প্যাসেঞ্জার এসে গেছে। আপনি কে? আমি বিবেক। ওই হৃদয়পুরে ছিল আমার বাড়ি। বাবার নাম ছিল সত্য, মায়ের নাম ছিল সুনতি, কিন্তু আজ আমার ঘর নেই, বাড়ি নেই,
বাবা নেই, মা নেই, কেউ নেই। দেশের সমস্ত সংসারের বাবা সত্যবাবুরা মারা গেছে, সমস্ত সংসারের মা সুনীতি দেবীরা মারা গেছে, আর সত্য সুনীতির একমাত্র সন্তান এই বিবেক। তাই আজও কেঁদে বেড়াই তার বাবার জন্য, তার মায়ের জন্য। আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি আর কেঁদেন না, আপনি চলুন আমার বাড়িতে চলুন। কি করে যাব? আমি যে ট্রেনের গার্ড সাহেব, আমাকে যে এই সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটাকে নিয়ে যেতে হবে স্বর্গের পরের স্টেশনে। পরের স্টেশন? বাবু, হ্যাঁ, আপনি যদি ওই স্বর্গের পরের স্টেশনে যেতে চান তাহলে তাড়াতাড়ি গিয়ে ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিন, দেরি করবেন না, তাহলে ওই ট্রেনে চেপে আপনি আর স্বর্গে যেতে পারবেন না, আপনার বাবা মায়ের সঙ্গে আপনার দেখাই হবে না। বাবা আমার রেলগাড়ির দ্বিতীয় প্যাসেঞ্জার এসে গেছে। না রবি, না, ওনাকে তুই পাগল বলিস না। আচ্ছা, আপনার নাম কি গো প্যাসেঞ্জার বাবু? ভুবন ব্যানার্জি। ভুবন মানে তো পৃথিবী। আচ্ছা পৃথিবী বাবু, আপনি আমার একটা কাজ করে দেবেন। কি কাজ? আমার এই স্বপ্নের রেলগাড়িটাকে আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন? কি বলছেন আপনি? পারবেন না তো? কিন্তু কেন পারবেন না? উত্তর দিন। ভয় কি বাবা, ভয় কি? আমি তো আছি রে বাবা। হ্যাঁ, বাবার মতো বাবা যার আছে এই সংসারে সেই সন্তানের কোনো ভয় নেই। কিন্তু এ দেশের ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখে আধুনিক বাবারা বোবা হয়ে গেছে, আধুনিকা মেয়েদের মা হতে লজ্জা করে। পিচ কাটা ব্লাউজ পরা মায়েদের পেটে কি বিদ্যাসাগর কিংবা আশুতোষ মুখার্জি জন্মায় না, ওদের পেটে জন্মায় পাপান ঝাপান পামেলা ঝামেলা দল। তাই তো 1560 সালের আগে আমাদের আমি আনতে যাচ্ছি এক ট্রেন মা আর এক ট্রেন বাবা। বাবা, তুমি আচ্ছা মানুষ তো। রবি কি কখন তোমাকে ডেকে পাঠিয়েছি, আর এখনো তুমি দাঁড়িয়ে। এইদিকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ভারতী মানে তো ভারতবর্ষের মা, কোটি কোটি মায়ের প্রতিচ্ছবি। হ্যাঁ, মিলে গেছে। আমার স্বপ্নের সঙ্গে স্বপ্নের ছবিটার সঙ্গে ঠিক মিলে গেছে। এবার আমি রেলগাড়ি ছাড়বো। সংসারে বাবা, আপনি রেলগাড়ির ড্রাইভার। চলুন, আপনি আমার বাড়িতে চলুন বিবেক বাবু। সংসারে মা, আপনি আমার রেলগাড়ির গার্ড সাহেব। আরে সন্তান কামরাগুলোকে মাঝখানে রেখে তোমরা তোমাদের স্বপ্নের ট্রেনকে চালিয়ে নিয়ে চলো, তোমাদের ভালোবাসার ট্রেনকে চালিয়ে নিয়ে চলো। স্নেহ, কর্তব্য, মায়া, মমতার স্টেশন পেরিয়ে কত স্টেশন পেরিয়ে আমি আমার ভক্তির স্টেশনে নেমে পড়লাম। ভারতের জন্য দুদিন ধরে মনটা খুব খারাপ খাচ্ছে, তাই ভাবলাম দুদিনের জন্য ভারতের বাড়ি থেকে একটু ঘুরে আসি। ভারতী আমাকে দাদার মতো ভালোবাসে, আমিও খুবই ভালোবাসি।
ভারতী, এই এই ভারতী, কে? আরে আমি তো নিখিল দা রে। আরে আরে নিখিল দা, আরে তুমি কেমন আছো? ভালো আছো তো? ভালো আছো তো দাদা? হ্যাঁ নিখিল দা, তা তুমি এতদিন আমাদের বাড়িতে আসোনি, কিন্তু আমরা কিন্তু তোমার উপরে ভীষণ ভীষণ রাগ করেছি। আরে পাগলি কোথাকার, এই তো এসে পড়েছি রে। মামা আমার জন্য খেলনা এনেছো? হ্যাঁ হ্যাঁ সমস্যা না, তোমার জন্য অনেক অনেক খেলনা নিয়েছি। আচ্ছা নিখিল দা, ইস কি মজা! এবারেও কিন্তু গল্প বলতে হবে মামা। আর আমি তোমার সামনে বসবো আর গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে যাব। খুব হয়েছে খুব হয়েছে দাদা, আগে চলো তো জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে, তারপর আমরা তোমার গল্প শুনবো। হ্যাঁ চল বোন চল। হ্যাঁ, এবার কিন্তু তোমাকে ওই 2-4 দিন আগে তোমাকে কিছুতেই যেতে দেব না। সেদিন তুমি এসে খুব তাড়াতাড়ি চলে গেছিলে, এবারে তোমাকে বেঁধে রাখবি তাই তো। না 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 না, নিখিল বাবুকে নিয়ে ভারতীর এত বাড়াবাড়ি আমার কিন্তু একদমই ভালো লাগে না। ভারতী যতই বলুক নিখিল বাবু দাদার ছোটবেলার বন্ধু, সেই হিসাবে নিখিল বাবু ভারতীর দাদার মতো, কিন্তু কিন্তু আমি এই মতো শব্দটাকে সহ্য করতে পারি না। ভাইয়ের মতো বোনের মতো এ সমস্ত মতোর মধ্যে কোনো একটা ক্ষত সৃষ্টি হয়ে যায়, তাই তাই এসবকে আমি মেনে নিতে পারি না। তাই তাই ভারতী এলে আজই আমি ওকে বলবো। কি হলো গো? তুমি কার সঙ্গে এরকম করে কথা বলছো? আমি নিজের সঙ্গে কথা বলছি ভারতী। বাবা নিজের সঙ্গে কেউ বলে এরকম করে কথা বলে নাকি? বলে ভারতী বলে, যখন মানুষ তার গহন গোপন কথা কাউকে বলতে পারে না, তখন সে নিজের মনের ভঙ্গেই কথা বলে ভারতী। কি বলে? তোমার গোপন কথা শোনার লোক নেই? তোমার গোপন কথা আমাকে কি বলা যায় না? তোমার সঙ্গে তাহলে আমার বাজার থেকে কি কি আনতে হবে তাই তুমি বলো। ও ওই বাজার যাবার নাম করে তুমি আমার কাছে এড়িয়ে যেতে চাচ্ছ, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো আমি পাইনি গো। হ্যাঁ হ্যাঁ তাই চাইছি। আমি জানি তুমি বুদ্ধিমতী, তুমি দুটো ছেলের মা হলেও কিন্তু তোমার শরীরে এখনো রূপ যৌবনের অভাব নেই। কিন্তু কিন্তু আমি বেকার হলেও, টিউশনি পড়িয়ে সংসার চালালেও আমি তো পুরুষ বটি। তাই তাই পুরুষদের মানুষকে তুমি বাইরের ঘরে ঝড়ে তুমি ক্ষত বিক্ষত হতে দাও ভারতী, আর তুমি মেয়ে মানুষ ঘরের দরজা জানলা বন্ধ করে তুমি বসে থাকো। ভুল হয়েছে মশাই, ভুল হয়েছে। আর রাগ করতে হবে না। এই থলের ভেতরে বাজারের ফর্দ আছে, ওই সামনে দোকান থেকে বাজারটা করে নিয়ে এসো, তারপর তুমি যা চাইবে তাই হবে। ঠিক বলেছি মশাই? আমার যদিও ঠিক না থাকে, তোমার তো ঠিক আছে ভারতী। ঠিক আছে মশাই, ঠিক আছে, যাতে তোমার সব ঠিক থাকে। অসময় হলে আমি সেই কাজটাই আমি করব। তার মানে শোনো শোনো, তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমার আমি ভুলবো? এই শোনো না, শোনো, তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমার
ভালোবাসি পেলে মন ভালো লাগছে না? যে গানটা তুমি আমাকে শোনালে সেই গানটা নিখিল বাবুকে শোনালে হয়তো আরো অনেক ব্যাপারটা জমে যেত। তুমি কি বলছি তুমি বুঝতে পারোনি? আজ নতুন নয়, অনেক দিন ধরে তোমাকে আমি এই কথাটা বোঝাবার চেষ্টা করছি, তুমি সব সময় এড়িয়ে এড়িয়ে যাচ্ছ। কেন কেন আমি এড়িয়ে চাইবো? আমি কি তোমার মতো হেড মনোহত্যের রোগী নাকি? ভারতী, তুমি চুপ করো। তুমি মুখ সামলে কথা বলবে। তোমার অনেক অভিনয় ধরতে পেরেও আমি নাম ধরার ভান করে থেকেছি, কিন্তু তোমাকে আমি আজ পর্যন্ত একটি কথাও বলিনি। কিন্তু আজ বলছি, নিখিল বাবুর সঙ্গে তোমার ওই মেলামেশার সম্পর্কটা আমার কিন্তু ভালো লাগে না। বললে তুমি ভাই বোনের ভালোবাসাটা তোমার কাছে একেবারে জঘন্য। ছি ছি ছি, তুমি না শিক্ষিত, তুমি না ছাত্রদের জ্ঞান প্রদান করো। এই কি তোমার এই ভাই বোনের সম্পর্কটাকে তুমি মেনে নিতে পারলে? ছি ছি তুমি আমাকে ক্ষমা করো ভারতী। বেকারত্বের জ্বালায়, অভাবের তাড়নায় আমি নিজেকে সব কিছু হারিয়ে ফেলেছি। আমি বেঁচে আছি কিনা তাই আমার মাঝে মাঝে সন্দেহ হয় ভারতী। অনেক অনেক যন্ত্রণার মাটি দিয়ে আমি একটা ভালোবাসার প্রতিমা তৈরি করি। রবিকে কাছে পেয়ে, সোমকে কাছে নিয়ে আমি একটা সুখীর স্বর্গ বানিয়ে ভাবি আমার কিছু না থাক, আমার তো একটা ভালোবাসার প্রতিমা আছে। তুমি আমার যন্ত্রণার হৃদয়ের মরুভূমি, তুমি আমার মরুভূমির হৃদয়ের প্রান্ত মানব। তাই তোমাকে কাছে না পেলে আমার মন একদম খারাপ হয়ে যায় ভারতী। যাক, আজ যে ঘটনা ঘটে গেল তা যেন নিখিলবাবু জানতে না পারেন। ভারতী, তুমি ভিতরে যাও, আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। বেশি ভালোবাসলে মানুষ বোধহয় এমনি ভাবে ভুল করেই থাকে। কিন্তু নিখিলদা এলে সত্যিই তো ওকে আমি কোনো সময় তো ঠিক মতো সময় দিতে পারি না। অথচ নিখিলদার কাছ থেকে যে একটু আড়াল হই, অমনি নিখিলদা এসে বলে, কি রে ভারতী, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস রে বোন? সে অনেক কথা দাদা, সে কথা তোমাকে আর বলাই যাবে না। কেন বলা যাবে না? আরে মনে কর না আমি তোর দাদা। বন্ধু? হ্যাঁ। না না, তুমি আমার বন্ধু হতে যাবে কেন? তুমি আমার দাদার বন্ধু, তুমি আমার দাদা। শোন, তোকে আমি ভাই কাঁদছে, আমি কিছুতেই চুপ করাতে পারছি না। ঠিক আছে, তুই তোর বাবার সঙ্গে গল্প কর বাবা। আমি এক্ষুনি সোমকে নিয়ে আমি শোনা, কি ভাবছো? সাক্ষী রাখলে চলবে না। তার মানে? এই নে, এই 10 টাকা নিয়ে ওই মোড়ের মাথার মিষ্টির দোকান থেকে কিছু সন্দেশ কিনে নিয়ে আয়। ইস, কি মজা! দাও মামা দাও, কতদিন সন্দেশ খাইনি। দৌড়ে যাবো আর আসবো। না 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 রবি না, তুমি দৌড়ে দৌড়ে যেও না, তুমি বরং বিপদ হতে পারে। তুমি বরং আস্তে আস্তে যাবে, আর বেশি তাড়াতাড়ি করো না।
নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ থেকে বেশি মিষ্টি ভারতীয় যৌবন, যে যৌবনের উত্তাপে উত্তপ্ত হওয়ার কথা ছিল আমার বিছানা, সেই যৌবন আজ বেকার বান্ধবে ভবন বেড়াচ্ছি শোয়ার ঘরে। আমি গোপনে গোপনে সব কথা শুনে ফেলেছি, তাই আজ আমার এই বাড়িতে আসার শেষ দিন, সেই শেষ দিনে আমি শেষ কামটা বসিয়ে দিয়ে তবে আমি এখান থেকে বেরিয়ে যাব। কি হলো দাদা, তুমি আমার কোনো হাসছো কেন? তুই সমস্যাটাকে দুধ খাইছিস? হ্যাঁ দাদা, সব সোনা দুধ খেয়ে একবারে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? ওকে ওকে শুয়ে দে, শুয়ে দে। কেন দাদা? তুই আমার পাশে এসে বস, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বলো, কি বলবে দাদা? আমি মানে ভুবন বাবু বাজারে গেছেন। হ্যাঁ গেছে, এক্ষুনি এসে পড়বে। তার আগেই তোর সঙ্গে সম্পর্কটা আমি শেষ করতে চাই। যে কথা আমি সবার সামনে বলতে পারিনি, সেই কথাটা আমি। সে কথাটা কি কি নিখিলদা? দাদা বলো না, কি কথা? আমি বলো না দাদা, কি চাও? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে চাই। কি করছো? এই তুমি কি করছো দাদা? তুমি আমার দাদার বন্ধু দাদা, আমার কাছে তুমি দাদা, আমাকে নয়। তুমি ছাড়ো, ছাড়ো বলছে, ছেড়ে দাও। তোমার বিয়ের আগে আমি তোমাকে ভালোবেসে চেয়েছিলাম, আর বহুবার তোকে আমি কাছে পেতে চেয়েছিলাম। সামান্য ভুলের কারণে তুমি আজ আবার হাত ছাড়া হয়ে গেছো। এসো এসো এসো। আমার স্বামী কতদিনই বলেছে ওই চারোর সঙ্গে মিশবে না, সে তোমাকে চিনেছে, কিন্তু আমি তোমাকে বুঝতে পারিনি। যখন করেছো তখন আমার কাছে ধরে দাও প্রিয়তমা। না লাথি থেকে খেয়ে অজ্ঞান হয়ে গেছে। ভুবন বাবু মনের আনন্দে বাজার করতে গেছে, আর এই সুযোগে আমি আমার অনেক দিনের আনন্দে তোর যৌবনের ভোট দিয়ে একটু আগেও আমিও তোমার জন্য আমার স্বামীর কাছে বড় মুখ করে বড় বড় কথা বলেছিলাম, কিন্তু আমার স্বামী তোমাকে চিনেছে, আমি তোমাকে চিনতে পারি। চিনতে যখন পেরেছো তাহলে তুমি আমার কাছে ধরা দাও প্রিয়তমা। না ধরা দাও না।
দেখুন না ভুবনবাবু, আরে ভারতে কি বাজে? এমন জানলে আমি কখনো এই বাড়িতে আসতাম না। তোর মনে এই ছিল না বল? আমি কখনো এই বাড়িতে আসতাম না ভুবনবাবু। তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার কথা না শুনে আমি বড় ভুল করেছি। তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি এরকম লোকটা এরকম জানোয়ার। আমি ভাবতেও পারিনি কোনোদিন ভাই বোনের সম্পর্কে মধ্যে কানে যে এমনি করে জানোয়ারের মতো কাল সাপ হয়ে আমাকে খাবো। যা বলেছি ঠিক বলেছি। তুমি আমাকে দিন রাত মিথ্যা কথা বলেছ। বাবা, তোর মাকে বাড়ি থেকে বের করে দিয়ে তুই ওই সদর দরজাটাকে তোর মায়ের জন্য চিরদিনের জন্য বন্ধ করে দে। না গো না, আমাকে এমনি করে তুমি ভুল বুঝো না গো, আমাকে ভুল বুঝো না। লজ্জায় ঘৃণায় আমার, আমি সেই জন্যে আমি চিৎকার করতে পারিনি গো। আমি যতবার চিৎকার করতে গেছে আমার কণ্ঠ নালি যেন আমার ছাদ করে চেপে ধরেছে। এই সব শোনাকে আমি কোলে নিয়ে ওর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলছে ওই জানোয়ারটা আমার সঙ্গে এই প্রথম খারাপ ব্যবহার করলো। আর আমি বিশ্বাসঘাতকীরা নই গো, আমাকে তুমি বিশ্বাস করো, আমাকে আমি বিশ্বাস করি না ভারতী। তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। না। আর তুমি যদি এখনই বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে আমি জানবো রবি আমার সন্তান আর এই নিখিল বাবুর সন্তান ওই সোম। ঝড় উঠেছে আকাশে ঢালিছে অশ্রু একটি নদী ভাবে হয়ে মিশেছে মোহনায়, মিশেছে মোহনায়। একটি নদী দুটি ভাগে হয়ে মিশেছে মোহনায়, মিশেছে মোহনায়। একটি মিশেছে ওই গঙ্গায়, একটি মিশেছে ওই গঙ্গায়, আর একটি যমুনায় মিশেছে মোহনায়।
ঝড় উঠেছে ভেঙে গেছে ঝড়ের হাওয়ায় উড়ে গেছে পাখি নবনীলিমায় ভেঙে গেছে ঝড়ের হাওয়ায় উড়ে গেছে পাখি নবনীলিমায় তোরে বিহনে সে নাকি জলে ডুবিল যে ভরা একটি নদী দুটি ভাবি একটি নদী দুটি ভাগে আমার দুঃখ দেখে তুমিও কাঁদছো মানে, কিন্তু প্রচন্ড ভগবানের চোখে জল নেই, মানুষের প্রতি ধারে কোনো করুণা নেই। তাই যদি থাকতো চলে আমার একমাত্র মেয়ে আরতিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারতো না। আবার আপনি মদ খাচ্ছেন? চলুন চলুন ঘরে চলুন ঘরে আমি ঘরে যাবো না, আমি বাইরেই বসে থাকবো। এই কালো পুরুষটা মাথার উপরে উঠলে আমার ওই বন্ধরাজ গাছটার পাশে দাঁড়িয়ে আমাকে বলে ডাকে। আমি ছুটে গিয়ে আমার মাকে আমি জড়িয়ে ধরে বলবো, মাগো নদীর তুই কোথায় ছিলি রে মা? জগতের মধ্যে এই বুড়ো বাপের কথা ধরে এমনি করে মদ খেলে আর কদিন বাঁচবেন ভট্টাচ মশাই? মদ খেয়ে নেন, চলুন আপনি ঘরে ফিরে চলুন। আমি পাগল হতে চাই। আমার একমাত্র মেয়ের মৃত্যুকে আমি ভুলে চাই। ভট্টাচ মশাই, এই আপনি তো আমাকে কতদিন বলেছেন প্রপঞ্চ মায়াই হচ্ছে মহামায়ার মায়া। এই কায়া যতদিন থাকবে এ জগতে মায়াও যে ততদিন থাকবে ভট্টাচ মশাই। সেই মায়াকে কোনোদিন আপনি ভুলতে পারবেন না ভট্টাচ মশাই, কোনোদিনও ভুলতে পারবেন না। কি করে আমি বলতে পারবো? ওই একটা শক্তি মা মহামায়াই তো এই জগৎটাকে আচ্ছন্ন করে রেখেছে। ওই কেন আমার মনে হয় ওই সমাজের বাচ্চাটাকে কোলে নিয়ে আরো দিয়ে আমাকে ডাকছে মা 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 মা। আমি এলাম।
ভারতী, তুই তুই অন্ধকারে আমাকে দেখতে এসেছিস। ভালো করে তুই আমাকে দেখ। তুই চিনি না বলে আনন্দে আনন্দে আমার এই বুকের হাড়গুলো সব জড়ো হয়ে তোর জন্যই কেঁদে কেঁদে আমার চোখ দুটো ঝাপসা হতে চলেছে। আমি আরতি নই, আমি আরতির বান্ধবী ভারতী। মিথ্যা কথা, তুই আমাকে মিথ্যা কথা বলে ফাঁকি দিয়ে চলে যেতে চাস, পারবি না। একবার যখন ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে এই আমার কাছে এসেছি, আমি আর তোকে কোথাও যেতে দেবো না, কোথাও না। বাচ্চাটাকে আমাকে দিয়ে টাকার থেকে সুদ মিষ্টি, আমিও সুদ সময়ের টাকা ফেরত পেয়েছি। অনেক টাকা, অনেক ধন। ভিখারি জগদীশ বচ্চন, কাল জগদীশ বচ্চন, আজ আমার সেরা তুমি চিনতে পারছো না কাকা? আমার নাম জি ভারতী, আরতির বান্ধবী আমি যে ভারতী। হ্যাঁ, না না, তুই আমার মেয়ে আরতি। আর তোর এই ছেলে আমার নাতি। কাকা তুই তুই আর বুড়ো বাবের মাথায় হাত দিয়ে বল, তুই আমাকে ছেড়ে কোথাও চলে যাবি না। না কাকা না, আমি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না কাকা। আমাকে তুই বাবা বলে ডাকবি। বাবা ঈশ্বর, তুই আমার সঙ্গে যুদ্ধে হেরে গেলে, মানুষের যুদ্ধে আজ ভগবান পরাজিত। মানিক, আমার মেয়ের ঘরটাকে খুলে দাও, আর তার চাবিটা আমার এই মেয়ের হাতে তুমি তুলে দাও। যা, এই দাদু ভাইকে নিয়ে তুই ঘরে যা। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি বাবা। দাঁড়া মা, আজ থেকে তোর ছেলে আমি এই দাদু ভাইয়ের নামে রাখলাম অর্জুন। হ্যাঁ মা, পেয়ে গেছে। তারাকে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দে। ঈশ্বর, কতদিন পরে এই বাড়িতে আনন্দের বন্যা হয়ে গেল। ঠাকুর, দেখি তোমার লীলা। তাই আজ শ্যাম যে আমার ঘুমাই দেখো মা যশোদার কোলে, মাখন চুরি করবে গোপাল আর দুটো দিন পরে। শ্যাম যে আমার ঘুমাই দেখো মা যশোদার কোলে, মাখন চুরি করবে গোপাল আর দুটো দিন পরে। শ্যাম যে আমার আনন্দেরই বন্যা দেখো মহিনী দোনাই, হৃদয় বৃন্দাবনের মাঝে নতুন বেগে যায়। আনন্দেরই বন্যা মহে ব্যথার যমুনাই, হৃদয় বৃন্দাবনের মাঝে নতুন বেগে যায়। ওদের ধেনুর সাথে বেনু হাতে বসে যাবে চলে, মাখন চুরি করবে সামনে আমার ঘুমাই দেখো মা যশোদার কোলে, মাখন চুরি করবে গোপাল আর দুটো দিন পরে। সামনে আমার, সামনে আমার, স্বামী যে আমার।
সন্তানকে নামিয়ে দিয়ে পিতৃ স্নেহের দিকে ছুটে চলেছে। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা দয়া করে বসুন। ভুল বোঝাবুঝি স্টেশন থেকে সবে মাত্র ট্রেনটাকে ছেড়েছি, তারপর সন্দেহ, সম্মানবোধ আর অবিশ্বাসের স্টেশন পেরিয়ে ঝগড়াঝাটি স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে কন্যা স্নেহ স্টেশনে ইঞ্জিনটাকে একটু ঠিক করে দিয়ে আর অনুসূচনা স্টেশনে পৌঁছাতে 21 বছর সময় লেগে গেছে। আমি গাড়ি দাঁড় করাবার জন্য সিগন্যাল দিলাম। ওই দেখুন পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি আত্মবিলাপ করতে করতে আসছে। আমি আপাতত ডাস্টবিন ক্যান্টিন থেকে কিছু টিফিন খেয়ে নি। 21 বছর ধরে আমি ভারতীয়ার সন্ন্যাসকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাদের দেখা পেলাম না। ভারতীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই আমি পুলিশের চাকরিটা পেয়েছিলাম। বর্তমানে আমি হৃদয়পুর থানার ওসি। আমার হাতে এখন অসীম ক্ষমতা, কিন্তু সমস্ত ক্ষমতা কাজে লাগিয়েও আমার এই ভাঙা মনটাকে জোড়া লাগাতে পারলাম না। ভালোবাসার সামান্য একটা সন্দেহের ভুলে আমার 21টা বছর একদম ছারখার হয়ে গেল। দেবেই তো, কারণ সন্দেহের আগুন যে বড় ভয়ঙ্কর আগুন। ওই আগুনে পুরো ছাই হয়ে গেছে সংসার, কত মনে জমা হয়ে আছে ভুলে তার কোনো হিসাবে নাই, কোনো হিসাব। আপনি বিবেক বাবু না? বিবেককে যে চিনতে পারে সে এমন বিবেকহীনতার কাজ করে কি করে? আপনি তো ভুবন ব্যানার্জি, আজ থেকে 21 বছর আগে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। আমি আপনাকে ঠিক চিনেছি। আপনি তো এই হৃদয়পুর থানার বড় পুলিশ অফিসার হয়েছে। আচ্ছা ভুবন বাবু, আপনার বড় ছেলে তো একটা মস্ত বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, আপনি তার বিয়েও দিয়েছেন। আপনার একটা ফুটফুটে ছোট্ট নাতি হয়েছে, ঠিক আপনারই বড় ছেলে রবির মতো দেখতে, তাই না? আমি আমার ছেলে পুত্রবধূ আর নাতিকে নিয়ে আমি বেশ সুখেই আছি, শান্তিতেই আছি। মিথ্যে কথা বলছেন না? আপনি সুখে আছেন, আপনি শান্তিতে আছেন। ইয়েস বিবেক বাবু, আমি সুখেই আছি, আমি শান্তিতেই আছি। আপনি সুখে নেই, আপনি শান্তিতে নেই। কার জন্য আমি দুঃখে থাকবো, কার জন্য আমি অশান্তিতে থাকবো, আপনি বলতে পারেন বিবেক বাবু? কেন? আপনার ভালোবাসার চিন্তায়, আপনার স্ত্রী ভারতীর চিন্তায়, আপনার ছোট ছেলে সোমনাথের শত সহস্র স্মৃতি, বৃষ্টির অন্তরালে তলিয়ে গেছে আমার সবকটিকা মধুকর, কমলে কাবেরী আমাকে স্পর্শ করতে পারেনি। আমি সন্দেহের সাগর সাগর থেকে পৌঁছে গেলাম সত্যিগ্ধ হলে, আজ আমি সুখী, আজ আমি মুক্ত। আপনি দুঃখী, আপনি বন্দী বাবু। তার জন্য আমি দুঃখ করতে যাব আপনি বলতে পারেন? আজ তো আমার কোনো অভাব নেই, আমার স্ত্রী, আমার পুত্রবধূ আর নাতিকে নিয়ে আমি তো ভালোই আছি। তাহলে কার জন্য আমি দুঃখ করতে যাব বাবু? ভুবন বাবু, আপনি নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন, আপনি নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন। আচ্ছা, আপনি জানেন আপনার ছোট ছেলে আপনারই সন্তান, তবু
তাৎক্ষণিক মুহূর্তে জেতবার জন্য আপনি নিজেকে সওদাগর সাজিয়েছিলেন। সওদাগর। কিন্তু ভবন বাবু, ব্রাহ্মণকে গায়ত্রী লুকিয়ে কি লাভ? আছে আপনি খুঁজুন, অনুসন্ধান করুন, ভালো করে খুঁজে খুঁজে দেখুন। যদি তাদের দেখা পান তাহলে ভালো, তবে আপনি ভাববেন না ভুবন বাবু, সন্দেহের মহাসাগর থেকে, সুখ সিংহলের রাজ্য থেকে আপনাকে উদ্ধার করবে আপনার ছোট ছেলে শ্রীমন্ত সওদাগর। শ্রীমন্ত সওদাগর, শ্রীমন্ত সওদাগর। না না না, আর আমি পাচ্ছি না। 20 বছর ধরে বিবেকের যন্ত্রণায় আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি। বিবেক আমাকে তাড়িয়ে তাড়িয়ে দিয়ে বেড়ায়। বিবেকের কাছে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি নিশুই রাতে, নিশুই পাওয়া লোকের মতো নিশুতি রাতে আমি চিৎকার করে আমাকে বলি, সমু বলেছি ওইসব আজে বাজে চিন্তা করে মন খারাপ করবেন না। রবি, তোমার মায়ের চিন্তা, তোমার ভাইয়ের চিন্তা তোমার কাছে আজে বাজে চিন্তা হলো রবি? তা নয় তো কি বাবা, 21 বছর আগে যে ভদ্র মহিলা আপনাকে ছেড়ে 6 মাসের শিশুপুত্রকে নিয়ে চলে গেছে, অহেতুক তার কথা ভেবে কি লাভ? রবি, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করলো, তোমাকে লালন পালন করার জন্য তার সমস্ত স্বার্থ ত্যাগ করলো, সেই মা আজ তোমার কাছে একটা শুধুমাত্র ভদ্র মহিলা। তুমি তো অনেক লেখাপড়া শিখেছো রবি। কলেজ ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে পেরিয়ে তুমি অনেক বড় বড় সার্টিফিকেট জোগাড় করেছো বাবা। কিন্তু সেই জন্যই বোধহয় তুমি ভুলে গেছো জীবনবোধের প্রথম ভাগের কথা। বাবা, লেখাপড়া শিখে যে মানুষ এত অমানুষ হয় তা আমার জানা ছিল না রবি। বৌমা, বৌমা। বাবা আমাকে ডাকছেন বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। তোমার ছেলে এখন কি করছে বৌমা? অপু ঘরের ভিতরে বসে পড়াশোনা করছে। দাদু ভাইয়ের পড়া তুমি বন্ধ করে দাও বৌমা। কারণ এই যুগে যারা পড়ে তারা শুধু পড়েই যায়। কি হলো দাদু, তুমি হাসছো কেন? তোর বাবা ওই রবি ব্যানার্জির নিচের দিকে নেমে পড়েছে বলে রে ভাই, দাদু ভাই। আপনি থানায় যাবেন না? যাবো, থানায় তো যাবোই। থানায় গিয়ে আমি চোর গুন্ডা বদমাইশদের শায়েস্তা তো করবই। তার আগে আমি শাসন করে যাই আমার এই বড় ছেলে মিস্টার রবি ব্যানার্জিকে। বাবা, এ কি বলছেন বাবা? আপনার ছেলে কি কোনো অন্যায় কাজ করেছে বাবা? না বৌমা, না। আমার ছেলে কি কখনো কোনো অন্যায় কাজ করতে পারে? জবরদস্ত পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির ছেলে সেবাব্রত গুপ্ত অ্যান্ড কোম্পানির এক্সিকিউটিভ সেলস ম্যানেজার, প্রেমে পাস করা সুদর্শন যুবক, শুধু তার মাকে বলে ভদ্র মহিলা। বাবা, আপনি কে শিল্পে করতে চাইছেন? অঞ্জলি, তুমি আমায় বিশ্বাস করো, আই ক্যান্ট ইমাজিন। ইংরাজি নয় রবি, ইংরাজি নয়। বাঙালির ছেলে, আগে বাংলা ভাষাটা ভালো করে রপ্ত করো বাবা। এই নাও ধরো, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম ভাগ। তুমি পড়ো রবি। হস্যই দীর্ঘই বয়াকার বয়াকার বাবা আর ময়াকার মা, জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। আমি আর একটা ভুবন ব্যানার্জি হতে চাই না।
হবেন না, সততার হিতির ঝুড়ি মাথায় নিয়ে মরণের দিকে এগিয়ে যাবেন, তবু আদর্শ ত্যাগ করবেন না। ওয়াটলেস কোথাকার। বাবাকে তুমি ওয়াটলেস বললে? Yes, yes, sir, correct. বাবা তুমি একটা ওয়ার্ড অঞ্জলি অপুটা একটু একটু করে বাবার দিকে চলে যাচ্ছে, তুমি ওর দিকে খেয়াল রাখবে। আমি অফিস আছি, আর হ্যাঁ, অফিস থেকে ফিরে এসে আজ নাইট শো সিনেমা দেখতে যাব। কিন্তু বাবার যে বড্ড অসুবিধা হবে। বাবার অসুবিধা হবে বলে আমি আমার জীবন যৌবনের স্বপ্নকে ব্যর্থ হতে দিতে পারি না। ওকে টাটা, রেডি হয়ে যাবে। মা বাবা খুব খারাপ তাই না? কথা বলতে নেই বাবা, কথা বলতে নেই। কেন বলতে নেই? আমার বাবা যখন তার বাবাকে খারাপ কথা বলে তার বেলায় আচ্ছা মা, আমার ঠাকুমা ছোট কাকা কোনোদিন ফিরে আসবে না? জানি না বাবা, আমি তো জানি না। তুমি কাঁদছো? হ্যাঁ রে অপু, শাশুড়ি মাকে আর ছোট দেওরকে দেখার সৌভাগ্য আমার কোনোদিনই হয়নি। তো দাদুর মুখে আমি ওদের অনেক কথা শুনেছি, শুনতে শুনতে আমি চোখে জল ফেলেছি, আর কাঁদতে কাঁদতে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, ওগো ঠাকুর তুমি আমার শাশুড়ি মাকে আমার কাছে ফিরিয়ে দাও, ঠাকুর আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। দিন যায়, সময় যায়, আস্তে আস্তে কেটে যায় 21টা বছর। আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। আমি কেন যাব বাবা? আমি কেন যাব? আমি কোথায় যাব? 21 বছর ধরে তোমার কাছে একটু একটু করে আমি যে আরতি হয়ে গেছি বাবা। আমি তোমাকে আরে মা, হ্যাঁ তুই তো আমার মেয়ে আরতি। আরতি ছিল আমার ছেলেবেলাকার বান্ধবী। এই কথা আমার দাদা ছাড়া আর কেউ জানতো না। আমার বিয়ের পরে স্বামীর ভালোবাসা পেয়ে আনন্দে তার কথা আমি একেবারেই যেন ভুলে গেছি।
লাশেতে যাবে চলে গিরিরাজের মেয়ে অঝরে ঝরে ঝরবে গোজর পাষাণের কৈলাসেতে যাবে চলে কৈলাসেতে যাবে চলে গিরিরাজের মেয়ে অঝর ঝরে ঝরবে গোজর পাষাণের অঝর ঝরে ঝরবে গোজর পাষাণের ওরে মনামা এখনো হাতের শাখা পড়েছে আমি যে স্মৃতিতে এখনো পর্যন্ত তার জন্য সিঁদুর পড়েছে ঠাকুরের কাছে আমি কাইচিতে মনে প্রার্থনা করে আমি পড়ে ওগো ঠাকুর তুমি আমার কথা তারা চিন্তা না করলেও আমি তোমার কাছে প্রার্থনা করতে প্রভু আমার স্বামীকে আর সন্তানে তুমি যেন মঙ্গল করে থাকো তুমি যেন মঙ্গল করো তুমি তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা এমন স্নেহ কোথায় পাব তুমি বলো মা যেথায় থাকি আমি যত দূরে চিরদিনই থাকবো তোমার চরণ ধরে মা ও মা আমার মা ভালোবাসায় থেকে রেখেছে অনেক ভালোবাসায় থেকে রেখেছে অনেক জানা রাখেছে জীবন আমার কাটিয়ে দেবো তোমায় ভুলে আজ আমি না দারুণ ইন্টারভিউ দিচ্ছি অফিসার যতগুলো প্রশ্ন করেছিল সব প্রশ্নের উত্তর আমি একদম ঠিকঠাক দিয়ে দেখি মা তুমি তুমি
কাছে 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 তুমি কাছে বাবা, বলো কেন তুমি কাঁদছিলে? কিসের জন্য তুমি কাঁদছিলে? সত্যি করে বলো তোমার, কেন তুমি কাঁদছিলে? কেন কেন চোখের জলে ভিজে যাচ্ছে আমার মায়ের আঁচল? কার জন্য তুমি কাঁদছিলে? তোর মা কাঁদেনি তো, তোর বাবার জন্য কাঁদছে রে দাদুয়া। কোনোদিন তুমি বাবার জন্য চোখে ফেলবে না। বাবার জন্য তুমি চোখের জল ফেলবে না। তুই কি বলছিস অর্জুন? তুই বাবাকে ঘৃণা করিস? বাবা হচ্ছে জন্মদাতা পিতা। পিতা? হ্যাঁ অর্জুন, হ্যাঁ। শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতারি প্রীতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মানি না আমিও সব ঠাকুর দেবতা শাস্ত্রের মধ্যের কথা। যে লোকটা মিথ্যে সন্দেহ করে 21 বছর আগে আমার এই অনাথিনী মাকে এক রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাকে আমি পিতা বলে মানি না, স্বর্গ বলেও মানি না। কেন তুই মানিস না অর্জুন? কেন মানবো মা, কেন মানবো বলো? আমার বাবা বলে যাকে তোমরা সম্মান দেখাতে বলছো, সেই ভদ্রলোকীরা তোমাকে একদিন বলেছিল সমাজের ওই সম সে নাকি তার ছেলে নয়, আমি নাকি তার অবৈধ সন্তান। তার সেই মিথ্যা ভুলকের জন্য আমি সেই 6 মাসের শিশুকে নিয়ে আমি তক্ষণে বাড়ি থেকে আমি বেরিয়েই যখন এসেছিলে মাগো, তাহলে কেন সেই লোকটার কথা তুমি এখনো মনে রেখেছো? কেন সেই লোকটার জন্য তুমি আজও দিনের পর দিন চোখে জল ফেলো? কেন সেই অমানুষ লোকটাকে তুমি তোমার স্বামীর আসনে বসিয়ে রেখে এখনো তুমি তোমার স্মৃতিতে সিঁদুর পড়বে? পড়বো, এইটাই যে সংসারের নিয়ম। সমাজ সংসারের কি অদ্ভুত নিয়ম! মহানুভব স্বামী শিশু পুত্র সহ তার স্ত্রীকে মিথ্যে সন্দেহ করে রাতের অন্ধকারে বাড়ি থেকে হতভাগিনী স্ত্রী সেই স্বামীর আদর্শ মঙ্গল কামনায় চিরটা কাল স্মৃতিতে সিঁদুর পড়বে। তুই কি বলছিস অর্জুন? আমি এই যুগের সমাজের পুরনো সিস্টেমটাকে চেঞ্জ করার কথা বলছি মা। আমি বেরিয়ে আসতে চাইছি একটা পুরনো ব্যারিকেডের অবস্থায় ভেঙে। আমি ভাঙবো মা, ভাঙবো। আমি ভেঙে চুড়ে সব একাকার করে দেবো। ক্ষমা করো মা, তুমি ভাই ক্ষমা করো। তুমি বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো। সেই ছোটবেলা থেকে তোমার মুখে ওই বাবার কথা আর দাবার কথা শুনতে আমার মনের মধ্যে দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে মা। তাই আমি চাকরি খুঁজতে গিয়ে দাদাকে খুঁজেছি, বাবাকে খুঁজেছি, আর খুঁজে বেরিয়েছে সেই শয়তান সানোয়ার নিখিল গুপ্তকে। আমার অবচেতন মনের শত্রু অন্বেষণ আমার কাছে পাগল করে দেয় মা। তোকে আর কাউকে খুঁজতে হবে না অর্জুন। তোমার সত্যের মানে খোঁজ আর মায়ের আদর্শকে চিনি না। আমি তোমায় চিনেছি, আমি দেখেছি তোমার ওই মহিমা। আমি ওই মূর্তিকে চিরটা কাল পুজো করবো চোখের জল দিয়ে, প্রয়োজন হলে বুকের রক্ত দিয়ে। মাগো হিমালয় হয়ে তুমি শিওরে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিওরে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মমতাময়ী
কথা বলে আমাকে তুমি করে বাঁচাও 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 অন্ধকার গলি হয়তো হয়তো কিশোর বাচ্চারা খুব বিপদে পড়েছে। ভাই নেই আমি আসছি। কোথায় আছো? আমার বাঁচাও। কে 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 তুমি? আমি ওই বস্তির ছেলে। 3 মাস হলো আমার বাবা মারা গেছে। ওই 3 মাসের ঘর ভাড়া দিতে পারেনি বলেই ওই বস্তির মালিক আমাকে গুন্ডা লাগিয়ে ওই বস্তির ঘর থেকে উচ্ছেদ। হ্যাঁ ঠিকই তো বলেছো, তুমি বস্তির ঘরে বাস করবে অথচ বস্তির ভাড়া দেবে না, তা কেমন করে হয়? কেমন করে ভাড়া আমি দেবো বলতে পারে? তার মানে বাবা মারা যাওয়ার পর থেকেই আমি 2 বেলা পেট ভরে খেতে পাই না। না, মা অনেক আগেই মারা গেছে। তোমার দাদা দিদি আত্মীয় স্বজন কেউ নেই। এই পৃথিবীতে আমি ছাড়া আর আমার কেউ নেই দাদা। আমি একা অসহায়। তুমি ছোট্ট একটা প্লাস্টিক কারখানায় কাজ করতাম। সেখানে খেলনা তৈরি হতো দিনের বেলায়, আর রাতে হতো 2 নম্বরই কাজ। কারখানার মালিক আমাকে সেই কাজে লাগাতে চেয়েছিল। তাই 1 মাস আগে আমি ওই চাকরিটা ছেড়ে চলে এসেছি। এখন বস্তি থেকে বের করে দিলে আমি কোথায় যাব দাদা? তোমার আমার মতো বাম্মা মারা ছেলেদের ঘরে শত্রু, বাইরে শত্রু। আমাদের কি লড়াই করে জিতে নিতে হবে বেঁচে থাকার আশ্রয়? তার আগে তুই ফিনিশ হয়ে যাবি রে। মানে কে তোমরা? ঘর থেকে জিনিসপত্র এমনকি বিছানাপত্র ঘটি বাটি যা ছিল সব ফেলে দিয়েছে। তোমরা একদম হাসপাড়া বলা দিচ্ছে।